আইন হলো এমন কিছু নিয়মকানুন ও বিধিবিধান যা সমাজে শৃঙ্খলা রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয়। আইন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে। কিন্তু এই আইনের প্রয়োগ যদি কোনো অপরাধীর পরিবর্তে কোনো নির্দোষ মানুষকে শাস্তি দেয়, তাহলে এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তাই দেখব আজকের গল্পে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2015 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ক্রনিকলস অফ এভিল এই ক্রাইম থ্রিলার মুভিটির কথা, যার IMDb-তে রেটিং রয়েছে 6.8 আউট অফ 10। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। গল্পের শুরুতে কয়েকজন পুলিশ একটি লোককে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে সেই লোকটির ছেলে দাঁড়িয়ে কান্না করছিল। পরের দৃশ্যে পুলিশ চিফ চুইকে তার কাজের জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুলিশ কমিশনার পার্সোনালি চিফ চুইকে কংগ্রাচুলেশন জানায় আর তাকে বলে দেয় যে সে যেন কিছুদিন ঝামেলাতে না জড়ায়। চিফ চুই সবকিছুর জন্য কমিশনারকে ধন্যবাদ জানায়। পুলিশ কমিশনারের সাথে দেখা করার পর সে পুলিশ স্টেশনে আসে। সেখানে তার ডিপার্টমেন্টের লোক তাকে কংগ্রাচুলেশন জানায়। সেখানে তার দুজন জুনিয়র ছিল, একজন ছিল জাইন এবং অপরজন ডিটেকটিভ হোক। চুই জাইনকে তার কেবিনে ডেকে বলে সে যেন ইমোশনাল হয়ে কোনো কেস সলভ না করে, তাহলে সে এখানে টিকে থাকতে পারবে না, কারণ জাইন সবেমাত্র জয়েন করেছে। চুই জাইনকে বলে আমার পরিবারের সবাই আমার থেকে তোমাকে বেশি পছন্দ করে, স্পেশালি আমার ছেলে। আর সে জাইনকে তার বাড়িতে ডিনারের জন্য বলে। চুই জাইনের প্রতি এতটা কেয়ারিং দেখে জাইন অনেকটাই ভালো ফিল করে। রাতে ডিপার্টমেন্টের সবাই চুইয়ের জন্য পার্টি দেয়। তারা সবাই মিলে চুইকে একটা ব্যাজ গিফট করে। জাইন নিজে চুইকে ব্যাজটি পরিয়ে দেয়। পার্টি শেষে সবাই চুইকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। চুই গাড়িতে উঠে ভীষণ ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে নোটিস করে ট্যাক্সি তার অ্যাড্রেস ছাড়িয়ে চলে এসেছে। সে নিজের পরিচয় দিয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, কিন্তু ড্রাইভার তার কোনো কথা না শুনে গাড়ি সোজা চালিয়ে নিয়ে যায়। চুই তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ড্রাইভার গাড়িটা একটা নির্জন জায়গায় নিয়ে এসে থামায়। সে একটা ছুরি নিয়ে গাড়ি থেকে বের হয়। চুই তাকে ছুরি ফেলে দিতে বলে। চুই জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে, কি চাও তুমি? ড্রাইভার কোনো কিছু না শুনে তাকে অ্যাটাক করে। আর চুই বাঁচার জন্য ড্রাইভারের সাথে অনেক ধস্তাধস্তি করতে থাকে। আর এমনই এক পর্যায়ে নিজের জীবন বাঁচানোর জন্য চুই ড্রাইভারকে মেরে ফেলে। চুই বুঝতে পারে না সে এখন কি করবে। পুলিশের লোক হয়েও তার হাতে একজনের খুন হয়ে গেছে, আর সে কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে কল করতেই যাবে, ঠিক তখনই পুলিশ কমিশনার তাকে কল করে আর জানায় তিনি এখন ডেপুটি কমিশনারের সাথে রয়েছেন আর তিনি চুইয়ের প্রমোশনের জন্য তার সাথে কথা বলছেন। সে যেন কোনো রকম ঝামেলায় না জড়ায়। চুই প্রমোশনের কথা চিন্তা করে কাউকে কিছু বলে না। আসার সময় সে তার ফিঙ্গারপ্রিন্ট সব জায়গা থেকে পরিষ্কার করে চলে আসে। পরদিন সকালে একটা মেয়ে রাস্তায় ক্রেনের মধ্যে ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে। পুলিশ সেখানে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। জাইন কল করে চুইকে কেসের ইনফরমেশন দেয়। চুই সেখানে এসে ডেড বডি দেখে চমকে ওঠে, কারণ এই লোকটিকেই সে গতকাল রাতে মেরেছিল। এখন তাকেই এই কেসের তদন্ত করতে হবে। সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। জাইন লোকটির ট্যাক্সি চেক করতে যায়। সেখানে গিয়ে সেই ব্যাজটি দেখতে পায়, যেটা তারা সবাই মিলে গতকাল চুইকে গিফট করেছিল। জাইন কোনো কিছু বুঝতে না পেরে সেই ব্যাজটি লুকিয়ে নেয়। এই কেসটি নিয়ে অনেক নিউজ হয়, তাই পুলিশ কমিশনার সবাইকে ডেকে এনে বলেন যত তাড়াতাড়ি সম্ভব কেসটিকে সলভ করার জন্য। তিনি চুইকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্বও দেন। পুলিশ টিম ভিকটিমের নাম আর বাকি ডিটেলস জানতে পারে। তারা জানতে পারে ভিকটিম ড্রাগ অ্যাডিক্টেড। চুই তখন বলে, তোমরা কি কোনো ডিএনএ স্যাম্পল বা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? ডিটেকটিভ হুক বলে, খুনি কোনো রকমের এভিডেন্স রাখেনি, কিন্তু আমরা যদি আশেপাশের সিসিটিভি চেক করি তাহলেই বুঝতে পারবো কে কে সেই ট্যাক্সিতে উঠেছিল। খুনি প্যাসেঞ্জারের মধ্যেই কেউ একজন হবে। ডিটেকটিভ হুক টিমকে দুটি ভাগে ভাগ করে দেয়। তারা সকলে সিসিটিভি চেক করতে থাকে। ডিটেকটিভ হুক এসে চুইকে বলে ফরেনসিক রিপোর্টে তারা খুনের স্যাম্পল পেয়েছে। খুন করার সময় ধস্তাধস্তি হওয়ায় ভিকটিমের নখের মধ্যে খুনির ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছে। তারা সন্দেহজনক কাউকে পেলে তখন ম্যাচিং করে খুনিকে শনাক্ত করতে পারবে। পুলিশ টিম গাড়ির নম্বর ট্রেস করে লোকেশন পেয়ে যায়, আর এরপর তারা জেনে যায় যে আসলে খুন চুই করেছে।
আর এই জন্য তারা চুইকে অ্যারেস্ট করতে আসে, কিন্তু এটা আসলে চুইয়ের স্বপ্ন ছিল। তখনই ডিটেকটিভ হুক এসে চুইকে জানায় যে ট্যাক্সিটি কোন কোন জায়গায় গিয়েছিল। চুই সেই রাতে ট্যাক্সিতে যে রাস্তা থেকে উঠেছিল সেই রাস্তার সিসিটিভি ফুটেজ সরানোর চেষ্টা করে। সে অনেক কষ্ট করে সেই সিসিটিভি ফুটেজটা সরিয়ে নেয়, কিন্তু জাইন সেটা দেখে ফেলে। জাইন বেস্টির দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে ট্যাক্সিতে এই বেস্টি কি করে এলো, আর চুই কেন এভিডেন্স লুকানোর চেষ্টা করছে। আর এরপর তারা সিসিটিভি ফুটেজে দেখতে পায় একটি লোক সেই ট্যাক্সির পিছনের ট্যাঙ্ক থেকে ভিকটিমকে বের করছে। জাইন সবার সাথে বিষয়টি শেয়ার করলে সবাই এটাই ভেবে নেয় যে ওই লোকটি খুনি। তারা লোকটিকে খুঁজতে শুরু করে। তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, জাইন লোকটিকে তাদের গাড়ির সামনে দেখে চিনতে পারে, আর লোকটি তাদেরকে দেখে সাথে সাথে পালিয়ে যায়। চুই সবাইকে আবার টিমে ভাগ করে দিয়ে লোকটিকে খুঁজতে বলে, আর সবাই যখন আলাদা আলাদা ভাবে লোকটিকে খুঁজতে থাকে তখন চুই লোকটিকে ধরতে পারে। সে ধরা পড়ার সাথে সাথে কিছু জিজ্ঞেস করার আগেই বলে, আমি খুন করিনি, আমাকে ওই জায়গায় যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমি সেখানে গিয়ে তাকে অলরেডি মৃত দেখেছি। আমি শুধু তার কথা মতো কাজ করেছি, বডিটি সেখান থেকে সরিয়ে ক্রেনে ঝুলিয়েছি। চুই তখন জিজ্ঞেস করে, তোমাকে এসব করার জন্য কে অর্ডার দিয়েছিল? লোকটি কিছুই বলতে পারে না। তখনই চুই বাকি পুলিশদের আসতে দেখে লোকটিকে সাথে সাথে শুট করে দেয়। চুই নিজেও জানতো এই লোকটি খুন করেনি, সে নিজেকে বাঁচানোর জন্য একজন নিরীহ মানুষকে মেরে ফেলে। ইনভেস্টিগেশন করার পর তারা জানতে পারে লোকটির নাম লি। তারা লি এর ফোন রেকর্ড থেকে ভিকটিমের সাথে কোনো রকম কন্ট্রাক্ট খুঁজে পায় না, কিন্তু তাদের দুজনেরই ফোন থেকে একটা নাম্বার পাওয়া গিয়েছে। পুলিশ কমিশনার চুইকে বলে, সে আসলেই খুনি কিনা তা আমরা জানি না, তুমি কি করে তাকে শুট করতে পারলে? তখন সেখানকার সবাই চুইয়ের পক্ষ নিয়ে সাক্ষী দেয়। তারা সবাই বলে চুই শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য তাকে শুট করেছিল। বাইরে এসে পুলিশ কমিশনার প্রেসকে বলে, ডিএনএ রিপোর্ট চলে আসলে ক্লিয়ার হয়ে যাবে লি খুনি কিনা। আর এই নিউজটাই কেউ একজন রুমে বসে দেখছিল, আর সেই ছিল এই সব কিছুর পেছনের আসল লোক। তবে তার চেহারা আমাদেরকে এখনো দেখানো হয় না। ডিটেকটিভ হুক জাইনকে সবসময় কিছু একটা চিন্তা করতে দেখে। তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি সবসময় কি নিয়ে চিন্তা করো? জাইন তাকে বলে, আপনার মনে হয় না আমাদের চিফ এখন সবসময় অদ্ভুত আচরণ করেন? তিনি সবসময় চুপচাপ হয়ে থাকেন। ডিটেকটিভ হুক জাইনকে বলে, এরকম কিছুই না, এই কেসটা নিয়ে তিনি অনেক প্রেসারে আছেন, আর তাছাড়া ওনার হাতে একজন সাসপেক্টেড মারা গিয়েছে। ওনার জায়গায় যে কেউ থাকলে তার একই অবস্থা হতো। এদিকে চুই সেই ড্রাগ ডিলারের কাছে আসে, যে ড্রাগ লিয়ের শরীরে পাওয়া গেছে। সে ওই ড্রাগ ডিলারকে প্রচুর মারে, কিন্তু লোকটি স্বীকার করতে রাজি হয় না এই ড্রাগসটা সে এখন বিক্রি করে। কিন্তু প্রচুর মার খেয়ে শেষ পর্যায়ে সে স্বীকার করে সে 1 বছর আগে এই ড্রাগসটা বিক্রি করেছিল। সে তখন চুইকে একজন মুভি অ্যাক্টরের কথা বলে, যে গত বছর ড্রাগ স্ক্যান্ডেলে অ্যারেস্ট হয়েছিল। চুই সেই অ্যাক্টরের সমস্ত ডিটেলস বের করে। পুলিশ স্টেশনে আসার পর ডিটেকটিভ হুক চুইকে জানায় লিয়ের সাথে ডিএনএ টেস্ট ম্যাচ করছে না, সে খুনি নয়। কিন্তু এই কথাটা তো চুই আগেই জানতো। এদিকে ডিএনএ টেস্ট ম্যাচ না হওয়ায় পুলিশ কমিশনার ভীষণ ক্ষেপে যায় চুইয়ের উপর, কারণ তিনি রিপোর্টারদের বলেছিলেন ডিএনএ টেস্ট হওয়ার পর প্রমাণ হবে লি খুনি। আর এখন এটা রং প্রুভ হওয়ায় চুই একজন নিরীহ মানুষকে শুট করেছে, আর এটা তাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য প্রচুর দুর্নামের বিষয়। কিছুক্ষণ চিন্তা করে তিনি চুইকে বলেন, এই ডিএনএ রিপোর্ট কখনো হয়নি, সিসিটিভি ফুটেজ যথেষ্ট লিকে খুনি প্রমাণ করার জন্য। এই বলে তিনি কেসটিকে এখানে ক্লোজ করতে বলেন। তারা তাদের রেপুটেশনের জন্য এইভাবে কাজ করে। চুই তার পরের দিন সেই কোম্পানির সাথে দেখা করে যারা অ্যাক্টর কিমকে লঞ্চ করেছিল। চুই সেখানে যাওয়ার পর জানতে পারে কিম স্ক্যান্ডালের পর থেকে লুকিয়ে আছে, কিন্তু কিম সম্প্রতি তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। সে এটাও বলে কিম একজন গে। চুই তার কাছ থেকে কিমের বাড়ির অ্যাড্রেস নেয়। চুই যে সিসিটিভি ফুটেজ চুরি করেছিল, জাইন সেই সিসিটিভি ফুটেজের আরো একটি কপি নিয়ে আসে, আর সে ওই ফুটেজ দেখে শিওর হয় চুই সেই ট্যাক্সিতে উঠেছিল। চুই কিমের বাড়িতে গিয়ে সেই রুমের কিছু ছবি তুলে নেয়, কিন্তু সেখানে কিমকে পায় না। আর এদিকে জাইন প্রচুর টেনশনে ছিল, এজন্য সে সরাসরি চুইয়ের সাথে দেখা করতে আসে। জাইন তাকে বলে, আমি আমার সিনিয়রকে ভীষণ রেসপেক্ট করি, আমি একটা ক্রাইম সিনে গিয়ে তার পার্সোনাল জিনিস পেয়েছি। আমি প্রথমে ভেবেছি হয়তো এটা কোইন্সিডেন্স, কিন্তু তারপর আমি তাকে এভিডেন্স চুরি করতে দেখেছি, আর এই জন্যই আমি সেই এভিডেন্সের একটি কপি এনে আমি দেখতে পাই তিনিই প্রকৃত খুনি। এরকম সিচুয়েশনে আমার কি করা উচিত?
আমি ভেবেছি হয়তো তার এটা করার জন্য কোনো কারণ ছিল। জায়েন্ট তখন সেই ব্যাজ আর সিসিটিভি ফুটেজের সেই কপিটা দিয়ে বলে, আমি জানি আপনি সব ঠিক করে নেবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আর চুই এতে প্রচুর হতাশ হয়ে পড়ে। এখন জাইনও জেনে গেছে যে সে এই খুনটা করেছে। কোম্পানি থেকে চুইকে কল করে বলে কিম তাদের সাথে কন্ট্যাক্ট করেছিল আর কিম তার ব্যাপারে সব জানে, সে তার সাথে একবার দেখা করবে। আর চুই সেই অ্যাড্রেসে গিয়ে সেখানে অনেকগুলো লোকেশনের নাম দেখতে পায়। আর সাথে সাথেই সে ডিটেকটিভ হুককে কল করে সেই লোকেশনগুলোর ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। ডিটেকটিভ হুক চুইকে বলে এই লোকেশনে যারা মারা গিয়েছে তারা সকলেই পুলিশ ছিল। সেই পুলিশগুলোর নাম শুনে চুই অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে। অনেক বছর আগে একটা ক্যাসিনোতে 12 জন লোককে বিষ খাইয়ে মারা হয়েছিল। আর এই কেসটার দায়িত্ব চুই এবং পুলিশ কমিশনার সহ আরো অনেকের উপর দেওয়া হয়েছিল। তারা বিভিন্ন সাসপেক্টদের ধরে নিয়ে আসে, কিন্তু খুনিকে শনাক্ত করতে পারে না। নিউজে এটা নিয়ে অনেক রিপোর্ট বের হয়। কেসটা সলভ করতে না পারায় ডিপার্টমেন্ট থেকে পুলিশ কমিশনার সহ বাকিদের অনেক কথা শোনানো হয়। আর এই জন্য কেসটিকে দ্রুত সলভ করার জন্য পুলিশ কমিশনার একটা মেন্টালি আনস্টেবল লোককে সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে আসে। পুলিশ কমিশনার রিপোর্টারদের জানায় যে সেই লোকটি ক্যাসিনোতে কাজ করত আর সে ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে 12 জন লোককে একসাথে মেরে ফেলেছে। চুই তখন সেই লোকটির ছেলের নাম জানতে পারে। আর সেই লোকটির ছেলে আসলে এই অ্যাক্টর কিম ছিল। চুই সেদিনের ঘটনা মনে করে। সেখানে সেই মেন্টালি আনস্টেবল লোকের ছেলে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কান্না করছিল। আর এই দৃশ্যটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। চুই বুঝে যায় কিম তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করছে। আর এদিকে কিম নিজে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তখন চুইকে এসে একজন জানায় কিম নামের কেউ একজন কনফেস করার জন্য এসেছে। কিম শুধু চুইয়ের সাথে কথা বলতে রাজি হয়। চুই কিমের সাথে কথা বলতে গেলে কিম বলে, আমি কিছু বলার আগে আমি চাই আমাদের কথা যেন অন্য কেউ না শুনতে পারে। তখন বাইরে থেকে চুইকে পারমিশন দেওয়া হয় মাইক্রোফোন অফ করে দেওয়ার জন্য। চুই বলে, তুমি এসব তোমার বাবার জন্য করেছো তাই না, কিন্তু এটা তো এখন সম্পূর্ণটাই অতীত, তাই এখন তুমি থেমে যাও। কিম বলে, আপনাদের সবাইকে মরতে হবে। আমি সেদিন আপনাকে মারার জন্য তাকে পাঠিয়েছিলাম, কিন্তু তা হয়নি। যদি আপনি সেই রাতে মারা যেতেন তাহলে এত কিছু হতো না। লি আর জন দুজনেই তাদের অপরাধ লুকোনোর জন্য আরো অপরাধ করে গিয়েছে, আর আপনি তাদের থেকে একদমই ভিন্ন নন। কিম চুইকে আরো বলে, আমার ফোনে সেই ট্যাক্সি ড্রাইভারকে মারার ভিডিও রয়েছে। আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে, আপনাকে পুলিশ কমিশনারকে খুন করতে হবে। চুই সাথে সাথে বলে ওঠে, আমি আর কোনো ভুল করব না। কিন্তু কিম তাকে দুটো অপশন দেয়, 1 কমিশনারকে খুন করা, 2 তা না করলে সে এই ভিডিওটা পাবলিক করে দেবে আর তাকে জেলে যেতে হবে। চুই বাইরে আসলে সবাই জানতে চায় সে কি কনফেস করেছে। চুই তাদের বলে সে ক্লিয়ার করে কিছুই বলছে না। আবার মনে হয় সে হয়তো মেন্টালি আনস্টেবল, তবে তাকে আরো কিছুদিন এখানেই রেখে তাকে অবজার্ভ করতে হবে। তখন কমিশনার আরো একজন পুলিশকে সেখানে পাঠায়, কিন্তু সেই পুলিশ অফিসারও একই কথাই বলে, কিম একজন মেন্টালি আনস্টেবল, তার বিরুদ্ধে কোনো রকমের এভিডেন্স না থাকায় পুলিশ কিমকে ছেড়ে দেয়। আর পুলিশ কমিশনার এই কেসটির দায়িত্ব অন্য একজনের উপর দিয়ে দেয়। চুই কমিশনারের সাথে দেখা করতে এসে জানতে পায় কমিশনার অলিম্পিক পার্কে গিয়েছে। আর সে তখন ডিটেকটিভ হুকের কাছে জানতে পারে কিমকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কিমকে ফলো করার জন্য 2 জন পুলিশ অফিসারকে পাঠিয়েছে। আর চুই জানতে পারে কিম এখন অলিম্পিক পার্কে রয়েছে। চুই সবকিছু বুঝতে পেরে কমিশনারকে বাঁচাতে যায়। কিম তাকে কল করে জিজ্ঞেস করে সে কি ডিসাইড করেছে, তা না হলে তাকেই সবকিছু করতে হবে। কিন্তু চুই তাকে থামতে বলে। কিম বলে সে কমিশনারের গাড়িতে বোমা রেখেছে আর কিছুক্ষণের মধ্যেই তা ব্লাস্ট হবে। এটা শোনার পর চুই দৌড়ে কমিশনারকে বাঁচাতে যায়, কিন্তু সে দৌড়ে আসার সময় গাড়ি ব্লাস্ট হয়ে যায়। কিম তাকে আবার কল করে বলে সে যেন তার বাবার কেসের আসল খুনিকে খুঁজে বের করে, আর এর সাথে সাথেই চুইয়ের সেই খুন করার ভিডিওটা পাবলিশ করে দেয়। এদিকে পুলিশ টিম চুইয়ের খুন করার ভিডিও নেটে দেখতে পায়। ডিটেকটিভ হুক কিছু বুঝতে না পেরে কেসগুলো নিয়ে আবার ইনভেস্টিগেশন শুরু করে। সে তখন জানতে পারে অ্যাক্টর কিম আসলে ওই খুনির ছেলে নয়, যে খুনিকে আজ থেকে অনেক বছর আগে চুইরা অ্যারেস্ট করে এনেছিল। আর সে জাইনকে কল করে তার সাথে দেখা করতে বলে। কিম বারে এসে তার শরীরে ড্রাগস নিয়ে নেয়, আর ড্রাগস নিয়ে সে ছোটবেলার কিমকে দেখতে পায়। আর তখনই চুই সেখানে আসলে কিম বলে, আমার পারফরম্যান্স কেমন লেগেছে।
আমি শুধুমাত্র অ্যাক্টিং করেছি আমার বন্ধুর জন্য, যাকে আমি ভালোবাসি। সে আর কেউ না, আপনার সব থেকে প্রিয় জুনিয়র জাইন, তার নামও কিম। এদিকে জাইন ডিটেকটিভ হুকের সাথে দেখা করলে ডিটেকটিভ হুক বলে, তুমি সেই ছেলে কিম, আমি সব কিছু জানি, তুমি যা করছো তা সঠিক নয়, প্লিজ এসব বন্ধ করো। জাইন আর ডিটেকটিভ হুকের মধ্যে অনেক মারামারি হয়। ডিটেকটিভ হুক জাইনকে শুট করতে পারে না, কারণ জাইন তাদের সবচেয়ে জুনিয়র অফিসার ছিল। তার সাথে তারা অনেক সুন্দর সময় কাটিয়েছে, তাকে ছোট ভাইয়ের মতো করে দেখে, কিন্তু জাইন তাকে শুট করে মেরে ফেলে। আর এদিকে কিম চুইকে বলে সে ছোটবেলা থেকে কিভাবে জাইনকে আগলে রেখেছে, সে সবসময় জাইনের খেয়াল রেখেছে। অতিরিক্ত ড্রাগস নেওয়ার জন্য কিম মারা যাচ্ছে, কিন্তু কিম মারা যাওয়ার আগে সে চুইকে রিকোয়েস্ট করে সে যেন জাইনকে না মারে। জাইনের ফোন থেকে চুইয়ের ছেলে কল করে। চুই বুঝতে পারে সে এখন তার ছেলেকে ব্যবহার করতে যাচ্ছে। চুই জাইনকে বলে, আমার পরিবারকে ছেড়ে দাও, আমি আসল খুনিকে তোমার সামনে নিয়ে এসে মারবো। জাইন চুইকে সে যেখানে আছে তার অ্যাড্রেস দেয়। আসার সময় চুই সবকিছু মনে করে, কিভাবে জাইন তাদের সাথে গেম খেলেছে। চুই এসে জাইনকে বলে, আমার ছেলে কোথায়? জাইন তার ছেলেকে দেখিয়ে বলে, আমি তার বয়সেরই ছিলাম, আমার বাবা একজন মেন্টালি আনস্টেবল লোক ছিল। এই দুনিয়ার লোক তাকে পাগল পাগল বললেও তিনি আমাকে অনেক কষ্ট করে যথেষ্ট চেষ্টা করেছেন বড় করে তোলার জন্য। তিনি রোজ দিনই তার কাজ সেরে ঠিক সময় মতো আমার জন্য খাবার নিয়ে আসতেন, কিন্তু একদিন তার আসতে দেরি হওয়ায় আমি তার কাজের জায়গায় যাই, কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই সেখানকার মানুষ আমার বাবার মেন্টাল এবিলিটি নিয়ে মজা করছে, তাকে অনেক আঘাতও করছে, আর সেখানকার কেউই এটার কোনো প্রতিবাদ করেনি। আর এরপরেও আমার বাবা তাদের দেখাশোনা করছিল, কিন্তু আমি সেটা সহ্য করতে পারিনি। আর তাই এজন্য সেই সমস্ত ড্রিঙ্কসে বিষ মিশিয়েছিলাম আমি, আর তাতে সেই লোকগুলো মারা গিয়েছিল। চুই সেটা শুনে হতবাক হয়ে পড়ে। জাইন বলে, আমি সেদিন আপনাদের সবাইকে বলেছিলাম যে আমিই খুন করেছি, কিন্তু আপনারা আমার বাবাকে ধরে নিয়েছেন, আমার কোনো কথাই গুরুত্ব দেননি, আমার বাবার বিরুদ্ধে ফেক এভিডেন্স বানিয়েছেন, এমনকি ফেক সাক্ষীও নিয়ে এসেছিলেন। চুই তখন মনে করে বুঝতে পারে লি আর সেই ট্যাক্সি ড্রাইভার আর কেউই নয়, বরং সেই লোক ছিল যারা সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছিল। জাইন বলে, তার কিছুদিন পরই আমি শুনতে পেয়েছি আমার বাবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর সেদিন থেকেই আমি কিম থেকে জাইন হয়ে গিয়েছি। আপনি এখন কি করবেন? আপনি আপনার প্রমিস রাখবেন? আপনি বলেছিলেন আপনি আসল খুনিকে আমার সামনে মারবেন। তখনই পুলিশ টিম সেখানে এসে চুইকে স্যালেন্ডার করতে বলে। পুলিশদের দেখে চুইয়ের ছেলে গাড়ি থেকে বাইরে আসে। জাইন চুইকে বলে, আমার বাবার মতো আপনাকেও আপনার ছেলের সামনে খুনি বলা হবে, আপনার ছেলের সামনে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর এটাই আমার প্ল্যান ছিল। আর এইসব কিছুর পরে আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই, আপনি প্লিজ আমাকে মেরে আপনার প্রমিস রাখার চেষ্টা করুন। চুই বুঝতে পারে তাদের একটা ভুলের জন্য সে জাইনের জীবনটাই নষ্ট করে দিয়েছে। সে ছোট থেকে স্বাভাবিকভাবে বাঁচতে পারেনি, সে এখন ভালো করে বুঝতে পারে তার দ্বারা কত বড় পাপ হয়েছে। সে তার সমস্ত গুলি উপরে শুট করে। পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে। জাইন সেদিনের কথা মনে করে সে যখন চুইয়ের কাছে এসে বলেছিল তার বাবা খুন করেনি, চুই তখন তাকে বলেছিল, আমি জানি তুমি আর তোমার বাবা ভালো মানুষ, তুমি তোমার মনকে শক্ত করে রাখবে আর ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। চুই দেখতে পায়নি জাইন গান নিয়ে নিজেকে শুট করতে যাচ্ছে। সে জাইনের কাছে দৌড়ে যায়, কিন্তু জাইন ততক্ষণে নিজেকে শুট করে মেরে ফেলে। চুই জাইনকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে, তার জন্যই আজ জাইনের মৃত্যু হয়েছে। আর যাওয়ার সময় সে তার ছেলেকে দেখতে থাকে। আজ তার ছেলেও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অনেক বছর আগে যেখানে জাইন দাঁড়িয়েছিল। তার ছেলের সামনেও তাকে একজন খুনি বলে অ্যারেস্ট করা হচ্ছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। আর গল্পের শেষে 1 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে জাইন চুইকে বলছে, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ ভালো মানুষ। চুই তখন বলেছিল সে একসময় ছিল। চুইয়ের মধ্যেও অপরাধ ভূত কাজ করত, তাই সে নিজেকে কখনোই ভালো মানুষ দাবি করতে পারত না। তারপর চুই জাইনকে বলে, আমি শুনেছি তুমি নাকি আমার ইউনিটে জয়েন করতে চেয়েছো, কেন জয়েন করতে চেয়েছো আমার ইউনিটে? আর তখন জাইন কোনো উত্তর দেয়নি। আর এখানেই এই গল্পটি শেষ হয়। এই গল্পটিতে আইনের সবথেকে কালো দিকটা দেখানো হয়েছে। এমন অনেক সময় হয় পুলিশ কোনো কেস ইনভেস্টিগেশন করতে না পেরে সাধারণ মানুষকে দোষী করে জেলে নিয়ে যায়। অনেক নিরপরাধ মানুষকে এমন অনেক কেসে তাদের পুরো জীবনকে জেলে কাটাতে হয়।
তাছাড়া এই গল্পে আমাদেরকে এটাও দেখায় যে একজন মানুষের মধ্যে যখন প্রতিশোধের জন্ম নেয় আর সেই প্রতিশোধের আগুন অনেক দিন যাবৎ যখন একজনের মনে বাসা বেঁধে থাকে তখন সেটা কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।